প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব মাসকুলার কন্ট্রাকশন নিয়ে। আমি আছি ডাক্তার তনয় তালুকদার। আজকে পুরো বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই দেখিনি আমরা আসলে মূলত কি বিষয় নিয়ে আজকের এই লেকচারে আলোচনা করব। 1 নম্বরে আমরা আলোচনা করব স্ট্রাকচার অ্যান্ড পার্টস অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। তারপরে আলোচনা করব স্ট্রাকচার অফ নিউরোমাসকুলার জাংশন। তারপরে আলোচনা করব প্রসেস অফ ট্রান্সফার অফ অ্যাকশন পটেনশিয়াল থ্রু নিউরোমাসকুলার জাংশন। এরপরে আমরা দেখব প্রসেস অফ মাসকুলার কন্ট্রাকশন। সর্বশেষে আমরা একটু করে রাইগর মর্টিস নিয়েও আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা দেখব আসলে অ্যাক্টিন এবং মায়োসিনের কি কি পার্ট থাকে। আমরা ছবি দেখব। ছবি দেখার আগে একটু আলোচনা করি। অ্যাক্টিনের পার্ট থাকে, অ্যাক্টিন ফিলামেন্ট নিজে একটা থাকে, তারপরে ট্রপোমায়োসিন থাকে, আরেকটা হচ্ছে ট্রপোনিন কমপ্লেক্স থাকে। আর অ্যাক্টিনের দুইটা অংশ থাকে, একটা জি অ্যাক্টিন আর একটা হচ্ছে এফ অ্যাক্টিন। তো জি অ্যাক্টিন হচ্ছে নিজেই যেটা গোল গোল করে থাকে, সেগুলোকে বলা হয় জি অ্যাক্টিন। আর এফ অ্যাক্টিন হচ্ছে এরকম অনেকগুলো জি অ্যাক্টিন মিলে, যখন দুইটা স্ট্র্যান্ড মিলে এরকম দুইটা হেলিক্সের মতো গঠন করবে, তখন মানে এইভাবে ব্যাকা হয়ে গঠন করবে, তখন সেটাকে এফ অ্যাক্টিন বলে। আমি একটু ছবিটা দেখাই। এই যে, ঠিক আছে, এই যে অ্যাক্টিন, এইটা তো এইটাতে আমরা বলতেছি দুইটা অংশ আছে, একটা হচ্ছে জি অ্যাক্টিন আর একটা হচ্ছে এফ অ্যাক্টিন। এই গোল গোল করে যেগুলো দেখতে পাচ্ছি গোল গোল করে, এটার নাম হচ্ছে এই যে জি অ্যাক্টিন। আর এই যে গোল গোল করে যে স্ট্র্যান্ড তৈরি করলো, আবার এখানে আরেকটা স্ট্র্যান্ড তৈরি করলো এবং এরা ব্যাকা হয়ে অনেকটা হেলিক্সের মতো গঠন করলো, ওইটাকে বলা হয় এফ অ্যাক্টিন। অর্থাৎ এই যে গোল গোল করে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে অ্যাক্টিন। আর আরেকটা হচ্ছে কোনটা? ট্রপোমায়োসিন। এই যে ট্রপোমায়োসিন হচ্ছে হলুদ করে যেগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রপোমায়োসিন। এটাও বাঁকা হয়ে গেছে, এই যে পেছন দিক দিয়ে গিয়ে এইভাবে গঠন করছে। এটা হচ্ছে অ্যাক্টিনের গঠন। আরেকটা আমরা কি বলেছি? ট্রপোনিন কমপ্লেক্স। এই যে ট্রপোনিন তিনটা দেখা যাচ্ছে এখানে, তাই না? এই যে এটাকে বলা হয় ট্রপোনিন কমপ্লেক্স। তো এই তিনটার ভিতরে কি কি থাকে? একটা থাকে হচ্ছে ট্রপোনিন সি, আরেকটা থাকে ট্রপোনিন আই, আরেকটা থাকে ট্রপোনিন টি। মানে সি থেকেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই জায়গাটায় ট্রপোনিন সি, যেটা এটার সাথে ক্যালসিয়াম বাইন্ড করে। আর ট্রপোনিন টি যেটা, এটার সাথে হচ্ছে ট্রপোমায়োসিনটা বাইন্ডিং অবস্থায় থাকে। মানে এই যে ট্রপোমায়োসিন নিজেও তো বাইন্ডিং অবস্থায় থাকতে হবে, সেই জন্য তার জন্য একটা বাইন্ডিং সাইট। আর হচ্ছে ট্রপোনিন আই যেটা, এটা আরেকটা অংশ, তিনটার ভিতরে আরেকটা, এখানে তিনটা আমরা ফুটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইনহিবিটরি। তার মানে হচ্ছে যেটা কিনা এই যে ইনহিবিটস ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন এবং মায়োসিনের ভিতরে করে, সেটাই হচ্ছে ট্রপোনিন আই। তাহলে আমরা জেনে নিলাম অ্যাক্টিনের কি কি অংশ থাকে, তাই না? তার মানে অ্যাক্টিনের কি কি অংশ থাকে, আমরা যদি আরেকটু বিষয়টা দেখি। অ্যাক্টিনে মূলত থাকে তিনটা অংশ। একটা হচ্ছে ট্রপোনিন, আরেকটা হচ্ছে ট্রপোমায়োসিন, আরেকটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট নিজে। অ্যাক্টিনের ভিতরে আবার থাকে হচ্ছে একটা হচ্ছে জি অ্যাক্টিন, আরেকটা হচ্ছে এফ অ্যাক্টিন। দুইটা অ্যাক্টিন আর কি, হ্যাঁ। আরেকটা হচ্ছে এফ অ্যাক্টিন। আর ট্রপোনিন কমপ্লেক্সের ভিতরে থাকে তিনটা, একটা হচ্ছে ট্রপোনিন সি, আরেকটা হচ্ছে ট্রপোনিন টি, আরেকটা হচ্ছে ট্রপোনিন আই। তা এই হচ্ছে আমাদের ট্রপোনিনের স্ট্রাকচার। আর এখানে আমরা মায়োসিনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি।
আমি এখান থেকে আসলে বলে দিই মায়োসিন স্ট্রাকচারটা কেমন। মায়োসিনের মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এই পুরাটা হচ্ছে টেল। তো অ্যাকচুয়ালি এটা ছাড়াও আরেকটা অংশ আছে, এটা হেড, এটা নেক, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, আর এই অংশটা হচ্ছে টেল। এটা আমরা বুঝতে পারছি। এখানে আবার এই অংশটাকে, হেডটাকে আবার লাইট চেন বলে, ঠিক আছে? হেডটাকে আবার লাইট চেন বলে। আর নেক আর টেল এই দুইটাকে আবার হেভি চেন বলে, এই দুইটাকে হেভি চেন বলে। তাহলে হয়ে গেল আমাদের মায়োসিনের অংশটাও হয়ে গেল। তাহলে এখানে কি কি আছে? একটা হচ্ছে হেড, নেক আর টেল। আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইট চেন যেটা হেড, অথবা হেভি চেন যেটাকে বলা হয় নেক এবং টেল। আমরা এখানে যদি দেখি যে মায়োসিন হেড বা লাইট চেন, যেটা লাইট চেন, আরেকটা হচ্ছে হেভি চেন যেটা নেক বা হেভি চেন নেক, টেল বা হেভি চেন টেল। আর হেডের সাথে এখানে গুরুত্বপূর্ণ যেটা, হ্যাঁ, দুইটা বাইন্ডিং সাইট আছে। এই যে আমরা এখানে আসি, বাইন্ডিং সাইট দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। তার মানে এটার সাথে অ্যাক্টিন বাইন্ড করা থাকে। তো কার সাথে থাকে? হেডের সাথে। এই অংশটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আরেকটা অংশ, এই অংশটা হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইট। ঠিক আছে? তাইলে আমরা তাদের বাইন্ডিং সাইটটাও জিনিসটা জেনে নিলাম। তাহলে আমরা পুরোটাই জেনে গেলাম যে অ্যাক্টিন কী কী পার্টস আছে এবং মায়োসিন কী কী পার্টস আছে। এখন আমরা গুরুত্বপূর্ণ যে অংশটা শিখব সেটা হচ্ছে অর্থাৎ নার্ভের সাথে নিউরোমাসকুলার জাংশনে কিভাবে আমাদের সিনাপস যেটা গঠিত হয় এবং কিভাবে আমাদের স্টিমুলেশন ট্রান্সফার হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে এই যে অ্যাক্টিনের গঠন তারা বলেছে যে জি অ্যাক্টিন, এফ অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন, এগুলো আমরা আলোচনা করেছি, কাজে এখানে আর আলাদা করে বলছি না। আবার দেখো মায়োসিনের যখন মায়োসিন হেভি চেন, মায়োসিন লাইট চেন, হ্যাঁ, মোটর ডোমেন, নেক ডোমেন, এই জিনিসটা নিয়ে আর আলাদা করে আলোচনার প্রয়োজন নেই। আবার এখানে সামারি হিসেবে আমরা বলে দিয়েছি কোনটার কী কাজ। এই যে এফ অ্যাক্টিন, ট্রপোমায়োসিন, তারপরে ট্রপোনিন সি, ট্রপোনিন আই, ট্রপোনিন টি, প্রত্যেকটার কাজ আমরা বলে ফেলেছি ইতিমধ্যে। হেভি চেন নেক, হ্যাঁ, টেল, তারপরে হেভি চেন হেড, এগুলো মোটামুটি আমরা পুরোটা আলোচনা করে ফেলেছি। কাজে এখানে আর আলাদা করে বলার কিছু নাই। এখন আমরা সরাসরি যাব সিনাপস বা নিউরোমাসকুলার জাংশন নিয়ে। এখন আমরা দেখব নার্ভের সাথে মাসলের কিভাবে আসলে তারা কানেক্টেড থাকে, যে জাংশন যেটা, এই যে এটাই হচ্ছে সেই নিউরোমাসকুলার জাংশন আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে কি আছে? এখানে যে একটা গ্যাপ আছে যেটাকে সিনাপটিক ক্লেফট বলে। একটা সিনাপসের বিভিন্ন পার্ট থাকে, তার ভিতরে এটাকে সিনাপটিক ক্লেফট বলে। এটা হচ্ছে মোটর এন্ড প্লেট, এই অংশটা মোটর এন্ড প্লেট। এটা হচ্ছে যে পোস্ট সিনাপটিক এখানে রিসিপ্টর বা এখানে রিসিপ্টরগুলো থাকে। এখন নিউরোমাসকুলার জাংশনে এখানে একটা এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রানোসাইট যেটা দেখাচ্ছে, সম্ভবত এটা হচ্ছে যে চারপাশে যে একটা আবরণ বাইন্ডিং অবস্থায় থাকে, এটা হচ্ছে ক্রানোসাইট। ঠিক আছে? আর এটা হচ্ছে নার্ভের এন্ডিং, যেখান থেকে ইম্পালসটা আসবে আর এখান থেকে রিসিপ্টর করবে, এটা হচ্ছে মাসল। তাহলে আমি একটু পুরো প্রসেসটা একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা পুরোটা আমি করে ফেলি। যখন একটা নার্ভ স্টিমুলেটেড হয়, তার মানে তার অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়াল হয়। অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়াল হলে কি হয় এটা আমরা সবাই জানি, সোডিয়াম ইনফ্লাক্স হয়, সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হয়। তখন সোডিয়াম আয়ন যখন ইনফ্লাক্স হবে তখন এটা উপর থেকে ডিপোলারাইজেশন শুরু হবে। ডিপোলারাইজেশন যখন শুরু হয় তখন এই নার্ভ এন্ডিংয়ের শেষে এসে এখানে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন হবে এখানে ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন যখন ইনফ্লাক্স হবে তখন ভেতরে দেখো এখানে সিনাপটিক ভেসিকল আছে। এই যে এগুলো হচ্ছে সিনাপটিক ভেসিকল। এগুলোর ভিতরে কি থাকে? এগুলোর ভিতরে থাকে হলো
অ্যাসিটাইলকোলিন। এই ভিতরে যে ক্যালসিয়ামটা যায়, ক্যালসিয়ামের কাজটা কি? ক্যালসিয়ামের কাজটা হচ্ছে এই সিনাপটিক ভেসিকলগুলোকে এই যে মোটর এন্ড প্লেটের এটার সাথে ফিউশন করে দেওয়া। ফিউশন করে দিলে কি হবে? একটা অংশ গলে যাবে, গলে গিয়ে কি হবে? এই অ্যাসিটাইলকোলিনগুলো এখান থেকে বের হবে। এখান থেকে বের হয়ে সিনাপটিক ক্লেপটা পার করার পরে তারা পোস্ট সিনাপটিক যে রিসিপ্টর যেগুলো আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিসিপ্টর আছে, এটা অ্যাসিটাইলকোলিন রিসিপ্টর, এটাকে বলা হয় অ্যাসিটাইলকোলিন রিসিপ্টর। এই রিসিপ্টরটার সাথে যখন বাইন্ড করে তখন এই রিসিপ্টরটা আবার ওপেন হয়ে যায়। ওপেন হলে একইভাবে এটার ভিতরে আবার সোডিয়াম প্রবেশ করে, অর্থাৎ এখানেও আবার সোডিয়াম ইনফ্লাক্স হয়। তো আমরা জানি যে সোডিয়াম ইনফ্লাক্স মানে কি? সোডিয়াম ইনফ্লাক্স মানে হলো ডিপোলারাইজেশন অফ দি মাসল। এখানে ডিপোলারাইজেশন অফ দি মাসল শুরু হয়ে যাবে। তো ডিপোলারাইজেশন অফ দি মাসল যখন শুরু হয় তখন নার্ভ ফাইবার বা নার্ভ সেলের মধ্যে দিয়ে, আমরা একটু করে বলি, এখানে একটা ছবিটা দেখি, এখানে একটা আমরা এই যে এটাকে বলা হয় টি টিউবিউল। টি টিউবিউলের মধ্য দিয়ে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টে চলে যায়, এটা হচ্ছে টি টিউবিউল। আর টি টিউবিউল জিনিসটা কি? এটা আমরা আগের লেকচারে বলেছি, এটা হচ্ছে সার্কোলেমার একটা অংশ ভেতরে প্রজেকশন হয়ে অ্যাক্টিন এবং মায়োসিনের সাথে অ্যাক্টিভলি লেগে থাকে, ঠিক আছে? তাইলে ওই যে ডিপোলারাইজেশন সেটা তখন কি করলো? এই টি টিউবিউলের মধ্য দিয়ে মাসল ফাইবারের ভেতরে চলে যাবে। তখন মাসল ফাইবারের ভেতরে গিয়ে ওই যে অ্যাক্টিন এবং মায়োসিন যেগুলো আছে, হ্যাঁ, ওখানে চলে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলি, টিউবিউলের মধ্য দিয়ে কিন্তু এরা আসলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম একটা আছে, ওই রেটিকুলামের সাথে ওরা অ্যাক্টিভলি বাইন্ডিং অবস্থায় থাকে। তখন এই ডিপোলারাইজেশন বা স্টিমুলেশনটা ওই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, হ্যাঁ, সার্কোপ্লাজমিক রেটিকুলাম এরকম করে থাকে যেটা, হ্যাঁ, ছবিতে আমরা যদি দেখাই, এখানে আছে কিনা একটু দেখাতে পারি কিনা একটু দেখি। এই যে এখানে পুরোটাই হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম যখন অ্যাক্টিভেট হবে তখন সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ করবে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন রিলিজ হবে। তখন এই কাজটা কি? এই ক্যালসিয়াম আয়নগুলো তখন চলে যাবে সরাসরি অ্যাক্টিন এবং মায়োসিনে। তো আমরা যখন এর আগে অ্যাক্টিন এবং মায়োসিনের ইয়েগুলো দেখেছি, হ্যাঁ, মনে আছে কি না? অ্যাক্টিন এবং মায়োসিনের যে পার্টগুলো দেখেছি তার ভিতরে একটা ছিল অ্যাক্টিনের ট্রপোনিন, যেটা ট্রপোনিন কমপ্লেক্সের ভিতরে এই যে ট্রপোনিন সি আমরা জানি, তাই না? এটার কাজ কী ছিল? ট্রপোনিন সি এর কাজ কী ছিল? ট্রপোনিন সি এর কাজ ছিল হচ্ছে তারা ক্যালসিয়ামকে বাইন্ড করে। এই যে ক্যালসিয়ামগুলো রিলিজ হলো সেগুলো এই ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করবে। এখানে ট্রপোনিন কমপ্লেক্সের সি এর সাথে ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করবে। ট্রপোনিন সি এর সাথে যখন বাইন্ড করবে তখন ওখানে একটা কনফিগারেশনাল চেঞ্জ হয়, তখন এটা ভেতরে চলে যায় এবং এই কমপ্লেক্সের একটা কনফিগারেশন চেঞ্জ হয়। তখন এই যে এখানে একটু দেখি, আমরা যে কথাটা বলছিলাম, তাহলে যেটা দেখা গেল ওই এখানে আমরা জানি যে হেডের দুইটা বাইন্ডিং সাইট আছে, তাই না? যখন এখানে একটা হচ্ছে যে এই অ্যাক্টিন বাইন্ডিং সাইট আর একটা হচ্ছে এটিপিএস বাইন্ডিং সাইট, দুইটা সাইট আছে। তো এখানে যখন ট্রপোমায়োসিনটা এক্সপোজ করবে এই ট্রপোমায়োসিনের সাথে তখন এই যে এখানের হেডের অংশটা, অর্থাৎ মায়োসিনের হেডের অংশটা এটা এখানে অ্যাটাচ করবে, তখন একটা ক্রস ব্রিজ তৈরি করবে, হ্যাঁ, ক্রস ব্রিজ তৈরি করবে। এরপরে যেটা হবে ওখানে তখন এটিপি ভেঙে, আমরা এটা একটু পরিষ্কার করি, অর্থাৎ এটার সাথে যখন ট্রপোমায়োসিনের যখন একটা বাইন্ডিং তৈরি হবে তখন ওখানে এটিপিটা ভেঙে এডিপি প্লাস আইপি প্লাস এনার্জি তৈরি হবে।
তা এই এনার্জিটা তখন করবে কি, এটাকে এখানে যে ক্রস ব্রিজ যেটা তৈরি হলো এটাকে বাঁকিয়ে নিয়ে যাবে এবং এটা সেন্ট্রালের দিকে নিয়ে যাবে, হ্যাঁ সেন্ট্রালের দিকে নিয়ে যাবে। তখন শর্টেনিং অফ দি মাসল লেন্থ, মানে আলাদা করে অ্যাক্টিন আর মায়োসিনের কোনো লেন্থ চেঞ্জ না হলেও টোটাল মাসলের লেন্থ চেঞ্জ হয়ে যায়। এইভাবে করে মাসল কন্ট্রাকশন হয়। আমরা এর ভিতরে একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে কিভাবে কাজটা করে আমরা দেখি। তারপরে এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা কোন লাইন বরাবর নিয়ে যায়, এটা হচ্ছে যে এই জেড লাইন বরাবর দুইটাকে টান দেয়, হ্যাঁ মানে অ্যাক্টিনকে এম লাইন বরাবর টান দিয়ে এটাকে শর্ট করে ফেলে, ঠিক আছে। এই এম লাইন বরাবর টানবে এই জেড লাইনকে এটা মানে এই বরাবর টানবে, তখন কি হবে, এটা এইদিকে যাবে, এই অ্যাক্টিনগুলো এদিকে যাবে, এটার একদম কাছাকাছি চলে যাবে। এখানে যে এইচ জোন যেটা থাকে সেটা আর থাকে না, শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো মানে মাসকুলার কন্ট্রাকশনের প্রসেসটা আমরা একেবারে বলে দিলাম। এখানে দেখো পুরো প্রক্রিয়াটা এখানে বলা আছে, পুরো প্রক্রিয়াটা আমি আসলে বলে ফেলেছি, আলাদা করে আর বলবো না। কেউ যদি পড়তে চায় তাহলে এইটার একটা স্ক্রিনশট নিয়ে চাইলে পড়তে পারো। আমি কিন্তু পুরোটাই এখানে যা বলা আছে সব কিছু ইতিমধ্যে বলে ফেলেছি, তাই আলাদা করে কিছু বলছি না। এইভাবেই মাসকুলার কন্ট্রাকশন হয়। তো এখন এখানে একটা আসলে এই যে আমি প্রসেসটা একটু এখানে দেখিয়েছি, দেখো এটিপি হাইড্রোলাইসিস, অ্যাটাচমেন্ট অফ মায়োসিন টু অ্যাক্টিন টু ফর্ম এই যে ক্রস ব্রিজেস, তারপর একটা পাওয়ার স্ট্রোক হয় এবং ডিটাচমেন্ট অফ দি মায়োসিন ফ্রম অ্যাক্টিন, এই জিনিসটা হয়। এই যে এখানে আমি ছবিগুলো যদি একটু দেখাই, এই যে দেখো এখানে মায়োসিনটা এখানে লেগে গেছে, হ্যাঁ এখানে ট্রপোমায়োসিন যেটা আছে তার সাথে লেগে যাওয়ার পরে করছে কি, এখানে যখন এটিপি তৈরি করলো তখন এটা এদিকে ফোর্স করে মাসলটাকে ওদিকে নিয়ে যাবে, মানে এম লাইন বরাবর নিয়ে যাবে। তারপরে যখন নিয়ে যাবে, তারপরে নেওয়ার পরে পরবর্তীতে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে তখন আবার এটা ডিটাচমেন্ট হয়ে গিয়ে আবার রিল্যাক্সেশন হবে। মানে প্রসেসটা একদিকে খুবই সহজ। তো এখন প্রশ্ন হলো, ডিটাচমেন্টটা কি অটোমেটিক্যালি হয় নাকি এটার জন্য কোনো এনার্জি লাগে? উত্তরটা হচ্ছে ডিটাচমেন্ট কিন্তু অটোমেটিক্যালি হয় না, রিল্যাক্সেশনটা হতেও কিন্তু এনার্জি প্রয়োজন হয়, এটিপি প্রয়োজন হয়, ঠিক আছে। এবং এই কারণে কোনো একটা ডেড কেউ যখন মারা যায় তখন কিন্তু হাত পা শক্ত হয়ে যায়, রাইগর মর্টিস হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে যে তার সেল থেকে ক্যালসিয়াম রিলিজ হয়, সবগুলো অ্যাক্টিভলি কাজ করে এবং প্রচুর পরিমাণে মাসল কন্ট্রাকশন হয়। কিন্তু মাসলটা রিল্যাক্সেশন হওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেই এনার্জি কিন্তু এটিপি কিন্তু আর ওই মৃত ব্যক্তির শরীরে থাকে না। এই কারণে মানুষ মারা যাওয়ার পরে বা প্রাণী মারা যাওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়, যেটাকে রাইগর মর্টিস বলে। দেখো এখানে আমি একটা প্রশ্ন ছুড়েছি যে মাসল রিল্যাক্সেশন আফটার কন্ট্রাকশন কী করে হয়। দেখো, আফটার স্কেলিটাল মাসল কন্ট্রাকশন ইট ডাজ নট রিল্যাক্স অটোমেটিক্যালি, হ্যাঁ রিল্যাক্সেশন ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস দ্যাট রিকোয়ার্স এটিপি। এই জিনিসটা দেখো কিভাবে লাগে, নার্ভ সিগন্যাল স্টপ হয়ে যায়, ক্যালসিয়াম রিঅ্যাপটেক হয়, ট্রপোমায়োসিন রিসেট হয়, ক্রস ব্রিজ ডিটাচমেন্ট হয়, ইত্যাদি প্রসেসগুলো হয়, রিটার্ন টু দি রেস্টিং লেন্থ, হ্যাঁ এই জিনিসগুলো কাজে লাগে। অর্থাৎ এটা কিন্তু কোনো নর্মাল প্রসেস না। আমরা যেমন একটা স্প্রিংকে টানলে এটা অটোমেটিক তার আগের জায়গায় ফিরে যায়, মাসলের ক্ষেত্রে সেটা হয় না। যদিও হেল্প করে কিছুটা, তার ভিতরে কেউ স্ট্রেংথ থাকে, হেল্প করে, কিন্তু অ্যাক্টিভ এটিপি ছাড়া রিল্যাক্সেশন হয় না, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু দেখি। এই যে আমরা একটা প্রশ্ন করেছি যে রাইগর মর্টিস পোস্টমর্টেম মাসল স্টিফনেস কেন হয়, ওই আমি যেটা বললাম এই কারণেই হয়, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। আমি আর বিস্তারিত ভিডিওটা এত বড় করব না, এখানেই শেষ করছি। আশা করি আমরা পুরো প্রসেসটা জানতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে আমি কমেন্ট বক্সে আনসার দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।